জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ সম্মান কোর্সের দ্বিতীয় বর্ষের বাংলা কবিতা 2, কোর্স কোড 221205, লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম সোনারতরী কাব্যে কবির মর্তপ্রীতি ও সৌন্দর্য চেতনা। আমি তোমাদের সঙ্গে সংযুক্ত হয়েছি ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আগেই জেনেছ আমাদের আজকের পাঠ সোনারতরী কাব্যে কবির মর্তপ্রীতি ও সৌন্দর্য চেতনা। আমরা কবির পরিচিতি ইতোপূর্বে উপস্থাপন করেছি, আজকেও এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। আমরা প্রবেশ করছি আমাদের মূল লেকচার সোনারতরী কাব্য গ্রন্থে কবির মর্তপ্রীতি ও সৌন্দর্য চেতনা বিষয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি মানুষের পালাবদল ঘটেছে বারবার। চেতনার এক বৃত্ত ছেড়ে অন্য বৃত্তে অনুপ্রবেশ ঘটেছে অনেকবার। বিশাল রবীন্দ্র কাব্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর অন্তর্নিহিত গতিশীলতা ও বহিরাঙ্গিক বৈচিত্র্য নিয়ে ক্রমবিকাশের পথে যাত্রা এবং জীবনের গভীরতম সত্যের দিকে, মানবের শাশ্বত অংশের দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়া। আমরা রবীন্দ্রনাথের কাব্য পর্যালোচনা করলে বিভিন্ন পর্যায় লক্ষ্য করি। প্রথম পর্যায় ছিল বনফুল থেকে কড়িও কমল পর্যন্ত, যেখানে কবি সুর ও ছন্দের খেলায় মেতেছিলেন। মানসী কাব্যগ্রন্থ থেকে কবি মানুষের দ্বিতীয় পর্যায় শুরু। এ কাব্যে কবির সাথে শিল্পী এসে যোগ দিয়েছিলেন। এ পর্যায়ে কবি মানুষের দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে রোমান্টিক অনুধ্যান, সৌন্দর্য তত্ত্ব, জীবন দেবতার স্বরূপ, মানবতাবাদ, বিশিষ্ট জীবন দর্শন, বিশ্বসত্তার সঙ্গে মিলনাকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। সোনারতরী, চিত্রা, বলাকা, খনিকা, নৈবেদ্য, খেয়া প্রভৃতি কাব্যে বিচিত্র ভাব ও রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। সোনারতরী কাব্যে মর্তপ্রীতি ও সৌন্দর্য চেতনা প্রকাশিত হয়েছে। সোনারতরী কাব্যে মর্তের প্রতি কবির বিশেষ অনুরাগ প্রকাশিত হয়েছে। মর্ত অর্থাৎ পৃথিবী। এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ কবিকে এমনভাবে মাতিয়ে রেখেছে যে তিনি একে কখনোই ভুলতে পারেন নাই। যেখানেই তার লেখনী সচল করেছেন, চিত্র অঙ্কন করেছেন, গান রচনা করেছেন, সেখানেই তিনি পৃথিবীর কথা উপস্থাপন করেছেন। সোনারতরী কাব্যের প্রথমে সোনারতরী কবিতা এবং শেষে নিরুদ্দেশ যাত্রা কবিতা। সোনারতরী কবিতায় মানব অভিমুখিতার সুর আর নিরুদ্দেশ যাত্রায় নিরুদ্দেশ সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষার প্রবণতা প্রবল। সোনারতরী কাব্যে দুটি ধারা স্পষ্ট, এক মর্তপ্রেম, দুই সৌন্দর্য প্রেম। সোনারতরী কাব্যে সোনারতরী, যেতে নাহি দিব, সমুদ্রের প্রতি, বসুন্ধরা প্রভৃতি কবিতায় মর্তপ্রীতি প্রকাশিত হয়েছে। সোনারতরী কাব্যে আকাশের চাঁদ, পরশপাথর, সমুদ্রের প্রতি, বসুন্ধরা, বিশ্বনৃত্য, মানস সুন্দরী, দুই পাখি, নিরুদ্দেশ যাত্রা প্রভৃতি কবিতায় সৌন্দর্য প্রেম প্রবল। সোনারতরী কাব্য রচনাকালে কবির মনে পৃথিবী ও মানুষকে ভালোবাসার প্রেরণা জাগরিত হয়েছে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কাব্য সমালোচক উপেন্দ্রনাথ ভট্টাচার্য লিখেছেন, তিনি প্রকৃতিকে প্রথম প্রাণ দিয়া ভালোবাসিয়াছিলেন। তাহার রূপ, রস, ছন্দ, গানে বিস্মিত, পুলকিত ও সচকিত হইয়া উঠিলেন। প্রকৃতির নিজস্ব অন্তপুরে কবির সহিত
চিরজীবনের তরে তাহার মালা বদল হইয়া গেল। রবীন্দ্র কাব্য পরিক্রমায় এ উদ্ধৃতিটি রয়েছে। এরপরে কবি নিজেই বলেছেন তার ছিন্নপত্র পত্রিকায়, ছিন্নপত্র রচনায়, পৃথিবীর কাছ থেকে আমরা যে সব পৃথিবীর ধন পেয়েছি এমন কি কোনো স্বর্গ থেকে পেতুম? অর্থাৎ পৃথিবীর প্রতি কবির যে দায়বদ্ধতা, তার যে ভালোবাসা, এ এক অনাকাঙ্ক্ষিত অনির্বচনীয় রূপে প্রকাশিত হয়েছে। কবিতা কেন্দ্রিক বিশ্লেষণে আমরা অগ্রসর হচ্ছি প্রিয় শিক্ষার্থী। প্রথমেই আমরা দেখব যে মর্ত্যপ্রেম যে কবির চেতনা, তার প্রথম কবিতা হচ্ছে সোনার তরী। সোনার তরীতে কবি একটা মানব জীবনের দর্শন প্রকাশের পাশাপাশি এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শকে তিনি উপস্থাপন করেছেন। আমরা একটু আবৃত্তি করি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপরে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এভাবে বেশ কিছু চিত্রকল্প কবি উপস্থাপন করেছেন এবং এক পর্যায়ে তিনি দেখেন যে একটি তরী নদীর মধ্যে বেয়ে নিয়ে আসছে এবং তিনি তাকে আহ্বান করেছেন যেন তরীটি কুলে ভিড়িয়ে তার যে সোনার ধান সেটি নিয়ে যায়। তরীটি কুলে ভিড়ায় এবং তার সোনার ধান নিয়ে চলে যায়, কিন্তু কবিকে নেয় না। কারণ ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই কবিতার মূল কথা হলো নিজের কর্মের সাথে নিজেও পৃথিবীতে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা এবং মর্তের নৃশংসতায় বেদনাবোধের বিস্তৃতি। কবি তার সঞ্চিত সমস্ত ধন ও ঐশ্বর্য, এমনকি নিজেকেও কালের কাছে বিসর্জন দিতে চান, কিন্তু মানুষ সব দিতে পারে না। মহাকাল সঞ্চিত ধন সম্পদ, শিল্পকর্ম গ্রহণ করলেও ব্যক্তিকে গ্রহণ করে না। ব্যক্তি রয়ে যায় এই অবিনশ্বর পৃথিবীতে, কিন্তু তার যে সৃজন কর্ম সেটি কাল থেকে কালান্তরে প্রবাহিত হয় শিল্প সুষমায়। যেতে নাহি দিব কবির একটি দীর্ঘ কবিতা। এই কবিতাটি 176 লাইন ব্যাপী বিস্তৃত। এই কবিতার মূল ভাবও পৃথিবীর প্রতি, জীবনের প্রতি কবির গভীর আসক্তি। আমরা দেখব যে এই কবিতার প্রতিটা ছত্রে, প্রতিটা স্তবকে কবি পৃথিবীর যে ভালোবাসা, পৃথিবীর প্রতি তার যে দায়বদ্ধতা, তার যে আন্তরিকতা, মানুষের যে সম্পর্ক, প্রণয়ের সম্পর্ক, প্রীতির সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সেটিকে তিনি পরিস্ফুটিত করেছেন। বেলা দ্বিপ্রহরে দুয়ারে গাড়ি প্রস্তুত আছে, হেমন্তের রৌদ্র এসে প্রখর হচ্ছে, জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে, স্নিগ্ধ অশ্বত্থের ছায়ায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র বিছিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু কবির ঘরে নেই বিশ্রামের ঘুম, আশ্বিন গিয়েছে, পূজার ছুটি শেষে বহুদূর দেশে কর্মস্থলে যেতে হবে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাচ্ছে জিনিসপত্র, হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। ঘরের গৃহিণী জিনিসপত্র গুছিয়ে দিচ্ছেন, তার চক্ষু ছলো ছলো করে, তার ব্যথা বিদীর্ণ বক্ষে
পাষাণের ভার, তবুও তার সময় নেই কান্নার। বোঝা বেড়ে যায় যথেষ্ট নয় বলে, কবি বলেন এত কেন মালামাল। কবির ভাষায় আমি বলি এ কি কাণ্ড, এত পট, এত ঘট, এত পট, হাড়ি সরা ভাণ্ড, বোতল বিছানা বাক্স, রাজ্যের বোঝাই কি করিব লয়ে, কিছু এর রেখে যাই, কিছু লই সাথে। সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন, কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভূই বিদেশে। এভাবে একান্ত আপনজন কবিকে গুছিয়ে দিচ্ছেন, কবি যেন বিদেশ বিভূয়ে শান্তিতে নিরাপদে থাকতে পারেন। এরপর তারা কি কি দিচ্ছেন তার একটি তালিকা কবিতার মধ্যে আছে। চাল ডাল সুপারি পান, গুড়ের পাটালি, ঝুনা নারিকেল, রাই সরিষার তেল, আমসত্ত্ব, আমচুর, 2 সের দুধ, শিশি কৌটা, ওষুধ বিশুদ। মিষ্টান্ন সাথে দিচ্ছেন এবং সেটি পথে খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। বিদায় সম্ভাষণ জানাচ্ছেন তার প্রিয়তমা স্ত্রী অস্ত্র জল গোপন করে। কিন্তু তিনি যখন তার এসব প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন, ঘরের সামনে এক কোনায় বসেছিল তার শিশুকন্যা সন্তান, সে তাকে সম্ভাষণ করে বলছে, যেতে আমি দিব না তোমায়। শিশুকন্যা সন্তানের এই যে তার আবেদন, এটি অত্যন্ত মুগ্ধকর, অত্যন্ত মনোমোহনীয়, যে যেতে আমি দিব না তোমায়, তবুও সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। তার শিশুকন্যা যেতে দিতে চায় না, সময় শেষ, তাকে চলে যেতে হয়। এরপর প্রকৃতির বর্ণনা রয়েছে এই কবিতায়, যে শরতের শস্যক্ষেত, তরুশ্রেণী, রাজপথ, ভরা গাং বা নদী, শুভ্রখণ্ড মেঘ, গোবৎস, দীপ্ত রৌদ্র, এগুলি সবই পৃথিবীর উপাদান। এদের পানে চেয়ে নিঃশ্বাস ফেলে কবি অগ্রসর হচ্ছেন। গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, পৃথিবীর যত দূর চলেছি শুধু এ মর্মান্তিক সুর শোনা যাচ্ছে, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের প্রান্ত, অর্থাৎ নীল যে আকাশ, নীলভ্র ধ্বনিতেছে চিরকাল আদ্যন্ত রবে, যেতে নাহি দিব। অতি ক্ষুদ্র তৃণকে বুকে বেঁধে বসুমতীও একই কথা বলে, আয়ুক্ষীণ দ্বীপেরও একই কথা। এ অনন্ত চরাচারে স্বর্গমর্ত ছেয়ে আছে সবচেয়ে পুরাতন কথায়, যেতে নাহি দিব। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনই অনান্দি কাল হতে, প্রলয় সমুদ্রবাহী স্বজনের সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আখিতে। সাগরের সামনের ঢেউকে পশ্চাতের ঢেউ ডেকে বলে তাকে যেতে দিবে না, কিন্তু কে শোনে কার কথা? সবাই তো সামনের দিকে অগ্রসর হয়। চারিদিক হতে আজ কবির কানে বেজে উঠছে সেই বিশ্বমর্মভেদী করুণ ক্রন্দন। আমার কন্যার কণ্ঠস্বরে শিশুর মতন বিশ্বের অবোধ বাণী, চিরকালব্যাপী যা সে পায় তাই সে হারায়, তবু তো শিথিল হয় না সৃষ্টি। তবু অবিরত সেই চরে বছরের 4 বছরের কন্যার মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে সে ডেকে বলে, যেতে নাহি দিব। দণ্ডে দণ্ডে পলে পলে গর্ব টুটে যায়, তবুও প্রেম পরাভব মানে না। বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে বলে, যেতে নাহি দিব। যতবার পরাজয় ততবার বলে, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনই অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আখিতে। আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে? এটি অন্তরের শক্তি। এই অন্তরের শক্তি নিয়েই কবির মোড়ো মেয়ে তাকে এমন কথা বলে। ক্ষুদ্র দেহ নিয়ে, বুক ভরা স্নেহ নিয়ে তাকে এমন আবেদন জানায়। শিশুমুখে প্রবল গর্ববাণী শুনে সকৌতুকে
সংসার টেনে নিয়ে যায় কবিকে। আমার আকাঙ্ক্ষার মতো আকুল পৃথিবীতে আর কিছু নেই। অনেক বলার পরও সে দর্পভরে প্রচার করে, যেতে নাহি দিব। তখন দেখতে পায় শুষ্ক তুচ্ছ ধূলিসম উড়ে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধন। অশ্রুজলে তার নয়ন ভেসে যায়, ছিন্নমূল তরুর মতো পড়ে পৃথিতলে হতগর্ব নত শির। তবু প্রেম বলে একটা কথা, সত্যভঙ্গ হবে না বিধির। আমি তার পেয়েছি স্বাক্ষরে দেওয়া মহা অঙ্গীকার, চির অধিকার লিপি। এই অধিকার লিপিতেই বসুন্ধরা যেন তার সামনে বসে থাকে। মরণের সামনে দাঁড়িয়েও ক্ষীণ তনুলতা মরণকে অস্বীকার করে, মৃত্যু হাসে। চঞ্চল স্রোতের নীরে পড়ে আছে একটি অচঞ্চল ছায়া, অশ্রুবৃষ্টিতে মেঘের মায়া। তাই তরুর সমীরণে শোনা যায় এত ব্যাকুলতা। অলস ঔদাস্য ভরে মধ্যাহ্নের তপ্ত বাউ খেলা করে শুষ্ক পত্র নিয়ে। বেলা ধীরে চলে যায়, ছায়া দীর্ঘতর করে অশ্বথের তলে। মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাসি। বিশ্বের প্রান্তর মাঝে বসুন্ধরা বসে আছেন এলো চুলে, স্থির নয়ন যুগলে দূর আকাশে মগ্ন। মুখে কোনো বাণী নেই, আমার 4 বছরের কন্যার মতো ম্লান মুখ, স্তব্ধ মর্মাহত। কবির ভাষায়, বসুন্ধরা বসিয়া আছেন এলো চুলে, দূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কূলে। একখানি রৌদ্রপীঠ হিরণ্য অঞ্চল, বক্ষে টানিয়া দিয়া স্থির নয়ন যুগল। দূর নীলম্বরে মগ্ন, মুখে নাহি বাণী। দেখিলাম তার সেই ম্লান মুখখানি, সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর 4 বৎসরের কন্যাটির মতো। এই যে কবির মনোবাসনা, এটি কবি এই যেতে নাহি দিব কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আমরা দেখব এরপরের কবিতা সমুদ্রের প্রতি। এই সমুদ্রের প্রতি কবিতায়ও কবি তার বিশ্ব ভালোবাসা, মর্তপ্রীতি প্রকাশ করেছেন। সমুদ্রের প্রতি কবিতায় সমুদ্র ও পৃথিবীর নানা প্রাকৃতিক দৃশ্য ও বৈচিত্র্যকে মাতা ও শিশুকন্যার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে এবং পৃথিবীর সংকট মুহূর্তে তাকে মুক্ত করতে কবির ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। কবি বলেছেন, আমি পৃথিবীর শিশু বসে আছি তব উপকূলে, শুনিতেছি ধ্বনি তব, ভাবিতেছি বোঝা যায় যেন, কিছু কিছু মর্ম তার বোবার ইঙ্গিত ভাষা যেন আত্মীয়ের কাছে। অথবা অতল গম্ভীর তব অন্তর হইতে কহ সান্ত্বনার বাক্য অভিনব। আষাঢ়ের জলোদ্মন্দ্রের মতো স্নিগ্ধ মাতৃপানি, চিন্তাতপ্ত ভালে তার তালে তালে বারম্বার হানি। সর্বাঙ্গে সহচ্চবার দিয়া তারে স্নেহময় চুমা, বলো তারে শান্তি শান্তি, বলো তারে ঘুমা ঘুমা ঘুমা। এভাবে সমুদ্রের প্রতি কবিতায় কবি এই শান্ত পৃথিবীর প্রতি তার যে ভালোবাসা এবং সমুদ্রের নানা বিপদ, নানা উচ্ছ্বাস, নানা বান তরঙ্গ সত্ত্বেও মানুষ যে তার কত প্রিয়, সে বিষয়টি তিনি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আমরা পরবর্তী কবিতা দেখি, বসুন্ধরা। বসুন্ধরাও একটি চমৎকার কবিতা কবির, যে কবিতার মধ্য দিয়ে কবি বিশ্বকে জানার দুর্দম আকাঙ্ক্ষার সাথে অন্তঃপুরবাসিনী ধরণীকে জড়িয়ে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। বসুন্ধরা মানুষের জননী, সন্তানের দুঃখে তিনিও দুঃখিত। মাতার প্রতি তার অনন্ত পিপাসায় বলেন, আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে, বিপুল অঞ্চল তলে। ওগো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যপ্ত হয়ে রই, দিক বিদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো। এই যে কবি বসুন্ধরাকে নিজের মা হিসেবে উল্লেখ করেছেন এবং তার কোলে শান্তি, তার কোলে স্বস্তি, আশ্রয় তিনি অনুসন্ধান করেছেন। এই কবিতায় তিনি
যে আকুলতা এবং ঘরের প্রতি বালকোচিত অসহায় ও করুণ আসক্তির সম্মিলনের কথা প্রকাশ করেছেন তা অনন্য। কবি কবিতায় বিচিত্র প্রকৃতি ও জীবনযাত্রার বর্ণনায় বিরহ বিলাপে মুখরিত করেছেন। এখানে কবির স্ত্রীর রোমান্টিক বাসনা। কবিতার উপসংহারে কবির বাসনা ব্যাকুল মর্ত উপলব্ধি সুগভীর মর্তপ্রীতিতে পরিপূর্ণ। আমরা দেখব যে পুরস্কার, প্রাণ, আকাশের চাঁদ, পরশপাথর এই কবিতাগুলিতে একদিকে যেমন মর্তপ্রীতির কথাও আছে, সৌন্দর্যপ্রীতির কথাও আছে। আমরা এই কাব্যের সৌন্দর্য চেতনা যেসব কবিতায় প্রকাশিত হয়েছে সেগুলো আলোচনার জন্য অগ্রসর হচ্ছি। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় সৌন্দর্যের আকাঙ্ক্ষা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। সোনার তরী কবিতায় যে সৌন্দর্য প্রকাশিত হয়েছে এ কাব্যের সর্বশেষ নিরুদ্দেশ যাত্রায় তা আরও সুসংহত। প্রথম কবিতার মতো শেষ কবিতায়ও সোনার তরী সেই নদী আছে, নাবিকটি অপেক্ষাকৃত মনোরম, কিন্তু এ তরী সোনার ধান তথা মানুষের অর্জনকে বহন করে অসম্পূর্ণ মানুষকে ফেলে রেখে যায় না। এ তরী স্বয়ং অসম্পূর্ণ কবিকে নিরুদ্দিষ্ট সৌন্দর্যের আদর্শলোকে বহন করে নিয়ে যায়। মানুষের সংসারের দিকে এ তরীর গতি নয়, এর লক্ষ্য উর্মিমুখর সাগরের পার, মেঘ চুম্বিত অস্তগিরির চরণতলে। এ যাত্রীর চোখে পড়ে পশ্চিম পানে অসীম সাগর, অঞ্চল আলো আসার মতন কাঁপিছে জলে। অর্থাৎ সাগরের পর মেঘ চুম্বিত যে অস্তগিরি, সেখানে যে আলোকরশ্মি আছে সেটি সমুদ্রের জলে পড়ে কাঁপছে, তার সৌন্দর্য শিহরণ কবিকে আলোড়িত করছে। কবির মনে হয় আছে কি হোথায় নবীন জীবন, আশার সফন ফলে কি হোথায় সোনার ফলে। অর্থাৎ এই যে জীবন সামনে, এখানে কি নবীন জীবন আছে, আশার স্বপন আছে? এর লক্ষ্য অখণ্ড সম্পূর্ণতায়। স্নিগ্ধ মরণ আছে কি হোথায়, আছে কি শান্তি, আছে কি সুপ্তি তিমির তলে। এর লক্ষ্য সৌন্দর্য লোকে, নিরুদ্দিষ্ট সৌন্দর্য লোক এবং নির্দিষ্ট সৌন্দর্যের সম্পূর্ণ লোক। প্রথম কবিতা সোনার তরী হতে এটাই ভিন্নতা। আকাশের চাঁদ ও পরশপাথর দুটি কবিতাই এক ভাবকে প্রকাশ করেছে। একজন অপ্রাপ্য আকাশের চাঁদের সাধনায়, অন্যজন দুষ্প্রাপ্য পরশপাথরের সন্ধানে জীবনের সহজ দুর্লভ ছোটখাটো আনন্দগুলিকে নস্যাৎ করে দেয়। জীবনকে অতিক্রম করে একটি অলৌকিক আদর্শের সাধনায় ক্লান্ত ও হতাশ হয়ে জীবনের শেষে হঠাৎ একদিন পৃথিবীর দিকে তাকিয়ে দেখে কি ভুল তারা করেছে। জীবন কত সুন্দর, কিন্তু সুযোগ চলে গেলে তা কত দুর্লভ। তারা আর আকাশের চাঁদ চায় না, পরশ পাথর চায় না, জীবনের ক্ষণিক অমরতার জন্য তখন তাদের ব্যাকুলতা। নিঃশ্বাস ফেলে রহে আখি মেলি, কহে মৃয়মান মন, শশী নাহি চাই যদি ফিরে পাই আরবার এ জীবন। পরশ পাথর ট্র্যাজেডি আরও করুন। সে যে স্পর্শমণির সন্ধান করছিল, কোন অনবহিত ক্ষণে তার স্পর্শও পেয়েছিল, কিন্তু অভ্যাসের জড়তায় তাকে চিনতে না পেরে রক্ষা করতে পারেনি। হঠাৎ ভুল যখন তার ধরা পড়ল, অর্ধেক জীবন খুঁজি, কোন ক্ষণে চক্ষু বুঝি, স্পর্শে লোভে ছিল যার এক পল ভর, বাকি অর্থভগ্ন প্রাণ আবার করিছে দান, ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর। অর্থাৎ সে জীবনে কখনো তার স্পর্শ পেয়েছিল, তার অলক্ষ্যে, তার অসাবধানতায় সেটি আবার দূরে সরে গিয়েছে। এই দুঃখ বেদনার ট্র্যাজেডি নিয়ে সে শেষ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। এই দুটি কবিতায় কবি জীবনকে অতিক্রম করে নিরুদ্দেশ আইডিয়াল লোক অনুসন্ধানের ব্যর্থতা দেখিয়েছেন। বুদ্ধিতে এর ব্যর্থতা কবি বোঝালেও জীবনে এর হাত থেকে সম্পূর্ণভাবে
এড়াতে পারেননি। মানস সুন্দরী রবীন্দ্রনাথের একটি শ্রেষ্ঠ সৃষ্টি, এটি বাস্তব ও আদর্শ দুই লোকের মধ্যে উভচর। কবির প্রেয়সী কল্পনা ও বাস্তব রাজ্যের গোধূলি, আকাশের দিক প্রান্ত সাইনী সন্ধ্যার নিঃসঙ্গ তারকা, কখনো সে পৃথিবীর দ্বীপ, কখনো বা আকাশের তারা, কখনো সে একটি নারী মূর্তিতে ধরা দেয়, আবার কখনো মূর্তি দীর্ণ করে বিশ্বের সৌন্দর্য লোকে পরিব্যাপ্ত হয়ে যায়। বাস্তব লোকে কার এত দিব্য জ্ঞান, কে বলিতে পারে মোরে নিশ্চয় প্রমাণ, পূর্বজন্মে নাহি রূপে ছিলে কেনা তুমি, আমারই জীবন মনে সৌন্দর্যে কুসুমী, প্রণয়ে বিকশী। মানস সুন্দরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দীর্ঘ কবিতা। এই দীর্ঘ কবিতার চরণ সংখ্যা যদি আমরা উল্লেখ করি তাহলে দেখব 342টি চরণ রয়েছে এখানে। এত দীর্ঘ কবিতা সাধারণত দেখা যায় না। এত দীর্ঘ কবিতায় তিনি তার মানস প্রতিমা মানস সুন্দরীকে বিভিন্ন কথা বলেছেন, যে কথাগুলি তার সৌন্দর্য লোককেই উপস্থাপন করে। তিনি বলেছেন, রাত গভীর হয়ে আসে, দ্বীপ নিভে আসে, পদ্মার সুদূর পারে পশ্চিম আকাশে সায়াহ্নের শেষ স্বর্ণরেখা উদিত হয়, আবার মিলিয়ে যায়, সপ্তর্ষি দেখা দেয় তিমির গগনে, শেষ ঘট পূর্ণ করে কখন বালিকাবধূ চলে গেছে ঘরে, হেরি কৃষ্ণপক্ষ রাত্রি দেখে বালিকাবধূ ঘরে প্রবেশ করেছে। একাদশী তিথি, দীর্ঘ পথ, শূন্য ক্ষেত্র, এগুলো সব শেষ হয়েছে। গ্রামের অতিথি গৃহস্থের ঘরে প্রবেশ করেছে, কখন গিয়েছে থেমে কলরব রাশি, গ্রামের যে কলরব, শব্দধ্বনি, শিশুদের, পাখিদের সব কিছু থেমে গিয়েছে। মাঠ পারে কৃষি পল্লী হতে কোনো কলরব ভেসে আসে না। নদী তীরে বৃদ্ধ কিষানের জীর্ণ নিভৃত কুটিরে কখন সন্ধ্যাদীপ জ্বালিয়েছিল তার দেখা যায় না। এই জন্য কবিতার প্রেয়সীকে শেষ পর্যায়ে বলেন, কি কথা বলিতেছিনু কি জানি প্রেয়সী, অর্ধ অবচেতনভাবে মনোমাঝে পশি, স্বপ্ন মুগ্ধ মতো কেহ শুনেছিল সে কি, কিছু বুঝেছিল প্রিয়ে, কোথাও আছে কি কোনো অর্থ তার, সব কথা গেছি ভুলে, শুধু এই নিদ্রাপূর্ণ নিশীথের কূলে, অন্তরের অন্তহীন অশ্রু পারাবার উদ্বেলিয়া উঠিয়াছে হৃদয়ে আমার গভীর নিঃসনে, এসো সুপ্তি, এসো শান্তি, এসো প্রিয়ে মুগ্ধ মৌন সকরুণ কান্তি, বক্ষে মোরে লহটানি শোয়াও যতনে, মরণ সুস্নিগ্ধ শুভ্র বিস্মৃতি শয়নে। অর্থাৎ তিনি এমন একটি মরণ চান যেখানে সুপ্তি আছে, স্নিগ্ধতা আছে, শান্তি আছে। এই শান্তির কারণেই তিনি এই মানস সুন্দরীকে বারবার আহ্বান করেছেন। আমরা দেখব যে হৃদয় যমুনা তার একটি বিখ্যাত কবিতা। এই কবিতা, কবির যত কবিতা আছে তার মধ্যে এটি একটি চমৎকার কবিতা, ত্রুটিহীন কবিতা। নিজেকে উপভোগ করার সম্পূর্ণ আয়োজন এখানে পরিপূর্ণতম। কবির হৃদয় হচ্ছে যমুনা, আর তা আবার কুলে কুলে পূর্ণ, যাতে আজকে কি হচ্ছে, আজি বর্ষা গাঢ়তম, নিবিড় কুন্তল সম, মেঘ নামিয়াছে দুইটি তীরে। এই যে সুন্দর বর্ণনা কবির হৃদয় যমুনাতে আছে, এই হৃদয় যমুনাকে তিনি যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং সেখানে তিনি কলস এনে বধূকে পানি ভরে নেওয়ার জন্য বলছেন। এই কলস নিয়ে পানি ভরে যেমন বধূ যায়, তেমনি তার হৃদয় থেকে হৃদয়ের ভালোবাসা যেন গ্রহণ করে। তিনি বলেছেন, যদি ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো এসো মোর হৃদয় নীরে, তলতল ছল ছল কাঁদিবে গভীর জল, ওই দুটি সুকোমল চরণ ঘিরে। ওই যে শব্দ চিনি নূপুর ঋণী কি ঝিনি, কে গো তুমি একাকিনী আসিছ ধীরে, যদি ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো এসো মোর হৃদয় নীরে। যদি কলস ভাষায় জলে বসিয়া থাকিতে চাও আপনা ভুলে,
হেথা শ্যামদুর্বাদল নবনীল নভস্থল বিকশিত বনস্থল বিকচ ফুলে, দুটি কালো আখি দিয়া মন যাবে বাহিরিয়া, অঞ্চল খসিয়া গিয়া পড়িবে খুলে, চাহিয়া বঞ্জুল বনে কি জানি পড়িবে মনে, বসিকুঞ্জে তৃণাসনে শ্যামল কুলে, যদি কলস ভাষায় জলে বসিয়া থাকিতে চাও আপনা ভুলে। অর্থাৎ তার যে হৃদয় যমুনা, এই হৃদয় যমুনায় গৃহবধূ তার ইচ্ছা মতো অবগাহন করতে পারেন। এই জন্য কবি বলেছেন যে দুই তীর নির্জন এবং মেঘের জবনিকায় আচ্ছন্ন এমন যমুনায় কেবল সে একা। এখানে কবি নিখিল বন্ধন খুলে আপনার কল্পনায় আপনি মগ্ন। যমুনার ধীর গম্ভীর একতান তরঙ্গধ্বনি প্রতি শ্লোকের 5টি করে এক শব্দ মিলে সুন্দরভাবে প্রতিধ্বনিত হয়ে উঠেছে। যমুনার বৈচিত্র্যহীন তরঙ্গধ্বনি, বর্ষার অবিরল ঝরঝর, মেঘজবনিকায় আচ্ছন্ন একীভূত বিশ্ব এবং কবির অন্য সব ভোলা একটিমাত্র ব্যাকুল বাসনা, সবই ছন্দের ও মিলের মনোটনি দ্বারা চিত্তে প্রভাব বিস্তার করে। মানস সুন্দরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যবোধের শ্রেষ্ঠ অভিব্যক্তি। এ কবিতায় কবির জীবন সম্ভোগের বিচিত্র আনন্দ রসানুভূতি কবির উচ্ছ্বসিত ভাষার সঙ্গীত প্রবাহের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। কবির কল্পনার এই লীলা সহচরী মানস সুন্দরী কবির জীবনের বিচিত্র আনন্দ উপলব্ধিরই নিবিড় রসমূর্তি। প্রকৃতি ও রসের অন্তহীন ভাণ্ডার থেকে কত বর্ণ রূপ লাবণ্য আহরণ করে তিলে তিলে এই সৌন্দর্যরূপিণী মানবমূর্তি কবি সৃজন করেছেন। বিশ্ব প্রকৃতির দৃশ্যে রূপে বস্তুসমূহের স্বাদে ও গন্ধে বিশ্বজীবনের সুরে ও ছন্দে যে বিচিত্র আনন্দের মূর্ছনা কবির অন্তঃকরণে নিরন্তর ঝঙ্কৃত হয়ে এসেছে, যে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড আনন্দ অনুভূতি কবির অন্তরের মণিকুঠায় সঞ্চিত হয়ে আছে, তারই সংবদ্ধ অখণ্ড সৌন্দর্য মূর্তি এই মানস সুন্দরী। কবির অন্তরের এই সৌন্দর্য রূপিণী মানস মূর্তি তার চিত্তে ধীরে ধীরে রূপ পরিগ্রহ করেছে। সেই ইতিহাস কবি নিজেই বর্ণনা করেছেন। নিভৃত এ চিত্ত মাঝে নিমেষে নিমেষ বাজে জগতের তরঙ্গ আঘাত, ধ্বনিত হৃদয়ে তাই মুহূর্ত বিরাম নাই, নিদ্রাহীন সারাদিন রাত। কবিতা সুন্দরীকে শুধু মানবী প্রিয়ারূপে কল্পনা করে এই কবি যে আনন্দ তৃপ্তি পাচ্ছেন তাই নয়, সে যে রহস্য মধুরা সে বিষয়ে কবি পুরোপুরি সচেতন। তাই কবি বলেছেন, নাই বা বুঝিনু কিছু, নাই বা বলিনু, নাই বা গাথিনু গান, নাই বা চলিনু, ছন্দবদ্ধ পথে সলজ্জ হৃদয়খানি টানিয়া বাহিরে, শুধু ভুলে গিয়ে বাণী কাঁপিব সঙ্গীত ভরে। মানস সুন্দরীতে কথা বলেছেন। নিরুদ্দেশ যাত্রায় কবিতার জীবন দেবতাকে সৌন্দর্য লক্ষ্মীকে অজানাকে সম্বোধন করে জানতে চেয়েছেন যে সেই সুন্দরী তাকে কোন নিরুদ্দেশ পথে নিয়ে যাচ্ছেন। কবির ভাষায়, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। এই যে কবির মানস সুন্দরী বা নিরুদ্দেশ যাত্রা, এর মধ্য দিয়ে কবিতার শিল্পসত্তাকে জাগরিত করেছেন। যে শিল্পসত্তা সৌন্দর্য বোধে আলোড়িত উদ্বোধিত, তিনি বলেছেন যে এই যে তার শিল্পসত্তা সেটি তাকে কোথায় নিয়ে যাবে। যখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে হে বিদেশিনী, তুমি শুধু হাসো মধুর হাসিনী, বুঝতে পারি না কি আছে তোমার মধ্যে, তোমার মনে, নীরবে আঙ্গুল তুলে দেখাও অকুল সিন্ধু আকুলি জেগে উঠেছে, দূর পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, আর আমি চলেছি তোমার অন্বেষণে গভীর মনোযোগ সহকারে। হে অপরিচিতা, তোমাকে শুধাই, যেখানে সন্ধ্যার কূলে দিনের চিতা জ্বলে,
জলও যেন ঝলসে যায়, গলে পড়ছে আকাশতলে, দিক বধূ যেন ছলছল আখি অশ্রু জলে। সেখানে কি তোমার আলয় বা বাড়ি আছে? উর্মিমুখর সাগরের পারে, মেঘ চুম্বিত অস্তগুরির চরণতলে। তুমি শুধু মুখ পানে চেয়ে হাসো। বায়ু দীর্ঘশ্বাস ফেলছে, অন্ধ আবেগ করে গর্জন জলোচ্ছ্বাস সংশয়ময় ঘন নীল নীর। কোন দিকে চেয়ে নাহি হেরিতীর, অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলছেন যেন। তারপরে ভাসে তরণী হিরণ, অর্থাৎ সোনার তরী, যেখানে সন্ধ্যা কিরণ পড়ে তার মাঝে বসে নীরব হাসি কেন হাসছ? তুমি বুঝি না তোমার বিলাসের কারণ। কবি তার এই বিলাসের কারণ বুঝতে পারেন না। কবি বলেন, তারই পরে ভাসে তরণী হিরণ, তারই পরে পড়ে সন্ধ্যা কিরণ, তারই মাঝে বসিয়ে নীরব হাসি। হাসিছ কেন? আমি তো বুঝি না, কি লাগি তোমার বিলাস হেন। যখন প্রথম ডেকেছিল এই তার শিল্প মানুষ তাকে বলেছিল, কে যাবে আমার সাথে? কবি বলেছিলেন, আমি যাব। তোমার নয়নে নয়ন রেখে নবীন প্রাতে একবার আমি তাকিয়েছিলাম, দেখলাম সেখানে যে তুমি হাত প্রসারিত করে আছো এবং পশ্চিম পানে অসীম সাগর আছে, চঞ্চল আলো আছে, যা আশার মতন কেঁপে কেঁপে জ্বলছে। তরিতে উঠে জিজ্ঞেস করলাম, সেখানে কি নবীন জীবন আছে? আশার স্বপন কি প্রস্ফুটিত হয় সোনার ফলে? মুখ পানে চেয়ে হাসলে, কেবল কথা বললে না। এই যে কথা না বলা, এই কথা না বলার আকর্ষণই কবির শিল্পযাত্রায় অগ্রসর করেছে তাকে। এরপর যখন মেঘ উঠছে, কখনো রবি উঠছে, কখনো ক্ষুব্ধ সাগর, কখনো শান্ত ছবি, বেলা বয়ে যায়, কালে লাগে বায়, সোনার তরণী কোথা চলে যায়, পশ্চিমে সূর্য নামে। এখন আবার তোমাকে জিজ্ঞেস করি, স্নিগ্ধ মৃত্যু ওখানে আছে কি? আছে কি শান্তি সুপ্তি তিমির জল? হ্যাঁ, তিমির তলে তুমি হাসতে থাকো নয়ন তুলে, কথা না বলে। অদৃশ্য শক্তিকে কবি দেখতে পান না, কিন্তু তার আকর্ষণ, তার মায়া তাকে ছুটিয়ে নিয়ে যায় আরও সামনের দিকে। কবি বলেন, আধার রজনী আসিবে এখনই মেলিয়া পাখা, সন্ধ্যা আকাশে স্মরণ আলোক পড়িবে ঢাকা। শুধু ভাসে তব দেহ সৌরভ, শুধু কানে আসে জল কলরব, গায়ে উড়ে পড়ে বাউভরে তব কেশের রাশি। বিকল হৃদয় বিবশ শরীর, ডাকিয়া তোমারে কহিব অধীর, কোথা আছেও ওগো করহ পরশ, নিকটে আসি। কহিবে না কথা, দেখিতে পাব না নীরব হাসি। কবি তার শিল্পসত্তাকে এভাবে আহ্বান করেন এবং তিনি নিরুদ্দেশের যাত্রায় অগ্রসর হন। এভাবে তার সৌন্দর্যলোক তাকে এগিয়ে নিয়ে যায়। সোনার তরী কাব্যগ্রন্থে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তব সুখ দুঃখের সংসারের মধ্যেই অনির্বচনীয়ত্বের আস্বাদ গ্রহণ করেছেন। অনিত্যের খেলাঘরে নিত্যের চরণচিহ্ন দেখেছেন। তবে সৌন্দর্য ও প্রেমের প্রশ্নে বাস্তব দৃষ্টির সাথে ভাববাদী ও রোমান্টিক দৃষ্টিভঙ্গি তিনি ত্যাগ করতে পারেননি। জীবনের বিচিত্র জিজ্ঞাসায়, নানা সমস্যায় তিনি বৃহত্তর ভাবাদর্শ ও সর্বজনীন সত্যের পটভূমিতেই সমাধান খুঁজেছেন। দেহোত্তর প্রেম ও পরিপূর্ণ সৌন্দর্য অনুভূতি ও অপূর্ব গরিমায়, অনির্বচনীয় ভাব গভীরতায় আত্মপ্রকাশ করেছে। সৃষ্টির প্রতি তুচ্ছতম জিনিসও কবির দৃষ্টি এড়ায়নি। সব কিছুর মধ্যেই তিনি অপরিসীম প্রেম ও সৌন্দর্যের বিকাশ দেখতে পেয়েছেন। তাই বলা যায়, সোনার তরী কাব্যে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্যের অসাধারণ মহিমা বিকশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমাদের জন্য রয়েছে নমুনা প্রশ্ন। সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশসাল কত? 2, সোনার তরী কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছেন? 3, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? 4,
বল্লরী শব্দটির অর্থ কী? 5 প্রতীক্ষা কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? অর্থাৎ 5টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানকার না মান বন্টন হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তরে 1 নম্বর করে তোমরা পাবে। দ্বিতীয় ভাগে রয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে মান বন্টন হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য 4 নম্বর। তোমাদেরকে 5টি প্রশ্ন লিখতে হবে। আমি নমুনা প্রশ্ন হিসেবে এখানে 5টি প্রশ্ন উপস্থাপন করেছি। 1 সোনার তরী কাব্যের বর্ষাযাপন কবিতায় ছোট গল্পের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা বর্ণনা করো। 2 বিশ্বকে রেখে বিশ্বেশ্বরের পূজা হয় না, দেউল কবিতার আলোকে বিশ্লেষণ করো। 3 ঝুলন কবিতায় মৃত্যু চেতনার স্বরূপ আলোচনা করো। 4 আর কতদিনে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। এই পংক্তি সমূহের তাৎপর্য ব্যাখ্যা করো। 5 খেলা কবিতার ভাববস্তু লেখো। এই 5টি প্রশ্ন তোমরা সহজেই এর সমাধান তৈরি করতে পারবে। আমরা এবার রচনামূলক প্রশ্ন বা অ্যাসাইনমেন্টে যাচ্ছি, যেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যে মর্তপ্রীতি ও সৌন্দর্য চেতনা বিশ্লেষণ করো, যেটি আমাদের সমগ্র ক্লাস ধরে আজকে বিস্তৃত ছিল। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে বিভিন্ন কবিতার আলোচনা এবং উদ্ধৃতি সহকারে তোমাদেরকে এটি আমি বোঝাতে চেষ্টা করেছি। তোমরা যখন উত্তর তৈরি করবে তখন অবশ্যই এই কবিতাগুলি, কবিতার চরণগুলি উপস্থাপনের চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সহায়ক গ্রন্থের তালিকা আছে তোমাদের জন্য। আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ, আবু সাঈদ আইয়ুবের আধুনিকতা ও রবীন্দ্রনাথ, উজ্জ্বল কুমার মজুমদারের বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাব, ক্ষুদিরাম দাসের রবীন্দ্র প্রতিভার পরিচয়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রবিরশ্মি প্রথম ও দ্বিতীয় খণ্ড, প্রমথনাথ বিশির রবীন্দ্র কাব্য প্রবাহ, সৈয়দ আলী হাসানের রবীন্দ্রনাথ কাব্য বিচারের ভূমিকা এবং উইকিপিডিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, করোনার এই করাল সবল বিশ্ব মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। নিস্তব্ধ ঘরের কোণে নীরবে নিশীথে চলছে জীবনযাত্রা। সেই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রমকে চলমান রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে কর্মসূচি গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তোমরা যারা এই ক্লাস শুনছো এবং শুনবে, তোমাদেরও শুভকামনা করি। সকলকে ধন্যবাদ।